আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাথাভাঙা খাল, যে খালটি আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা প্রায় শেষের দিকে নিয়ে আসতে চাই, সেই টার্গেট নিয়ে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। তো ইতিমধ্যে আমরা কিন্তু সেই স্টেডিয়াম এলাকায় চলে এসেছি, মাথাভাঙা খালের অপর প্রান্তে। অর্থাৎ এই পর্যন্ত আমরা প্রায় 400 মতো বৃক্ষরোপণ করেছি এই অঞ্চলে, তার প্রায় শেষের দিকে, এই বাড়ি শেষের দিকে। তো আজকেই শেষ বৃক্ষরোপণটা, যেহেতু বর্ষা আর নেই, সুতরাং আমাদের বৃক্ষ পেতে একটু দেরি হয়ে গেছে। বড় সাইজের যে গাছগুলো, সে গাছগুলো কিন্তু পাওয়া যায়নি, তো একটু মিডিয়াম সাইজের গাছ পাওয়া গেছে। যেহেতু আমরা চাইছিলাম যে আমরা এবছরের মধ্যেই এটা টার্গেট শেষ করব, না হলে এই গাছের সঙ্গে অন্য গাছের পরবর্তী বছর যে গাছগুলো রোপণ করব সেটার সঙ্গে সাইজে কিন্তু একটা বেমানান হয়ে যাবে। সেজন্যই আমরা অবশেষে কিছু চারা পেয়েছি, সুদূর যশোর থেকে এই গাছগুলো আনা হয়েছে। এবং এই গাছগুলো সাধারণত আমরা যে ধরনের গাছ লাগাই, জারুল, শিমুল, বকুল, কদম, কাঠবাদাম, তারপর এই টাইপের যে বৃক্ষগুলো দৃষ্টিনন্দন, শোভাবর্ধনকারী, এবং সেই সাথে পাখিরা যাতে খেতে পারে, মৌমাছি মধু সংগ্রহ করতে পারে, এই টাইপের গাছগুলা। তো এখন এই সাইডটায় কিন্তু আমরা দেখছি যে সেখানেও দুর্গম, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু প্রচুর ভারী বর্ষণের কারণে কিন্তু প্লাবিত হয়ে গেছে। অনেক জায়গায় প্রচুর পরিমাণে পানি জমেছে, এবং তার ভেতর থেকে এই গ্রামের কাদামাঠা মাখায় মেঠো পথ দিয়ে কাদা মারিয়েই কিন্তু আমাদের এই বৃক্ষ নিয়ে সুদূর অনেক পরিশ্রমের ব্যাপার। আমরা গতকালকে এই বাঁশ কেটেছি, এবং বাঁশ কেটে আমরা আজই সেখানে নিয়ে এসেছি, এবং যথাস্থানে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। এবং এটা আসলে অনেক কষ্টসাধ্য, বাঁশ কাটা, বাঁশ বহন করে এত দূর নিয়ে আসা, চারা সেই সুদূর থেকে বয়ে নিয়ে আসা, এবং এখানে নামিয়ে আবার গ্রামের ভিতর থেকে অত দূর কষ্টসাধ্য করে। যে গাছগুলো দেখছেন, এই যে কদম, এগুলো আমার নিজে অন্য বাগান থেকে সংগ্রহ করেছি, বড় সাইডের চারা কিন্তু পাইনি। তো ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই খালের পাড়ে, অনেক দূর দুর্গম পথ পাড়ি দিয়ে। তো ইতিমধ্যে খালের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে গেলে এলাকার মানুষ কিন্তু আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে। আমার বাড়ির সামনে খাল, আমি যে ধরনের গাছ খুশি সেই গাছ লাগাবো, এখানে আপনি বৃক্ষরোপণের কে? আর আপনি গাছ লাগিয়ে থুয়ে যাবেন, আমি এখানে ফলের গাছ লাগাবো। তো আমরা আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখেন, এই আপনাদের এলাকাটা অবহেলিত এলাকা, আমরা যদি এখানে এই ধরনের সৌন্দর্য বর্ধনকারী কিছু বৃক্ষরোপণ করে, তাহলে এই যে খালের দুপারে যে দুটো রাস্তা দৃষ্টিনন্দন হবে, এবং সেখান থেকে প্রচুর মানুষ এখানে কিন্তু আগমন ঘটবে। বিশেষ করে আপনার বসন্তকালে এই অঞ্চল জায়গাটা এত সুন্দর হবে, মাঝখান দিয়ে খাল, দুই পাড়ে দুটো রাস্তা, মানুষ যখন এখানে আসবে, মানুষ কিন্তু আসলে বিমোহিত হবে। এবং এখানে প্রচুর মানুষ আসবে ফাল্গুন মাসে, কৃষ্ণচূড়া লাল ফুলে ছেয়ে যাবে এখানে। এবং এক সাইডে আমরা লাগাচ্ছি জারুল, কদম, কাঠবাদাম, বকুল, সোনালু, তারপর কাঞ্চন, বেগুনি, হলুদ, লাল, এই সমস্ত ফুলে এখানে এত মনোরম একটা পরিবেশ সৃষ্টি হবে, যেখানে আপনাদের এই অঞ্চলে প্রচুর পর্যটকরা আসবে দেখতে। এখানে পাশে একটা স্টেডিয়াম, এবং এই এক খালের মাথায় স্টেডিয়াম এবং গুচ্ছগ্রাম, আরেক খালের মাথায় গিয়ে আরেকটা বিল, ভাষার বিল, এবং তারই পাশে রয়েছে আরেকটি গুচ্ছগ্রাম। সুতরাং এই যে দৃষ্টিনন্দন মনোরম এই পরিবেশটা দিয়ে, দুই খালের পাড় দিয়ে দল বেঁধে বেঁধে মানুষ আসবে। আপনার বাড়ির সামনে আপনার সন্তান একটি দোকান দেবে, আপনি একটি দোকান দেবেন, এখানে কেউ চটপটি ফুচকার একটা মেলা বসে যাবে। এবং এই জায়গাটা দিয়ে, রাস্তা দিয়ে যাতায়াতের ফলে কিন্তু এখানে কিন্তু আমাদের যারা প্রশাসন রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তারা কিন্তু এখানে দুটো রাস্তা করে দিতে বাধ্য হবে। অনেকেই আসবে কাদামাঠা মেখণ্ড পথ পাড়ি দিয়ে, তারা দাবি করবে, অথবা প্রশাসন এসে দেখলেই বুঝবে যে এত সুন্দর একটা জায়গা, এত পর্যটক আসছে, তাহলে অবশ্যই আমাদের এই জায়গাটা আমাদের কিন্তু দুটো রাস্তা তৈরি করে দিতে হবে। এবং সেই রাস্তার কাজ কিন্তু আমাদের ইতিমধ্যে চলমান রয়েছে। মানে এই বাঁশ কাটা ফাড়া, এই বাঁশ ফাড়া কিন্তু আর একটা জটিল পরিশ্রমের কাজ। তো সুদূর আজ আমাদের লোকসংখ্যা কম ছিল, সুদূর সেই ঘোষগাতি থেকে মহেশপুর থেকে চলে এসেছে আমাদের একটি টিম, চলে এসেছে আশাদুজ্জামান আশার নেতৃত্বে, এবং সেটি কিন্তু ইতিমধ্যে আমাদের তারা
আমাদের বাঁশের কাজটা ফিরে চলে এসেছে। গ্রামবাসী আমাদের সহযোগিতা করছেন। দেখছেন যে একটি শিশু কিন্তু একটি শাবল পানিতে ডুবিয়ে ডুবিয়ে, শাবলটি অত্যন্ত ভার, আমি তো ভয় ছিলাম শাবলটি নিয়ে কি ও ডুবে যায় কিনা, কিন্তু অবশেষে ওই সে পৌঁছাতে সক্ষম হয়েছে পারে। এবং এই যে শিশুরা দেখছেন আমাদের এই আন্দোলনের বিশাল একটি শক্তি, আমাদের বিশাল একটি কর্মযজ্ঞ সৃষ্টিতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। এবং এই যে খালের ওই পারে আরও একজন লোক গাছ বৃক্ষরোপণ করতে দিবে না, তাদেরকে কিন্তু আমাদের বোঝাতে হচ্ছে, সর্বোচ্চ ব্যাপক করে বোঝাতে হচ্ছে যে সারা বছর আপনারা কিন্তু আম খেতে পারবেন, কাঁঠাল খেতে পারবেন, কিন্তু আপনার আম কাঁঠাল দেখার জন্য কেউ আসবে না। কিন্তু আমরা যদি এই সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষগুলো রোপণ করি, সেখানে মৌমাছি আসবে, মধু সংগ্রহ করবে, পাখিরা আসবে, কলতা কাকলি হবে, এবং ফাল্গুন মাস, বৈশাখ মাস এবং আপনার বসন্তকালে যে ফুলগুলা এখানে চোখ ধাঁধানো একটা পরিবেশের সৃষ্টি করবে, নান্দনিক একটি পরিবেশ, একটি ভূস্বর্গে পরিণত হবে এই অঞ্চলটি। দেখছেন যে এই লোককে বোঝাতে গিয়ে আমাদের মোটামুটি প্রত্যেকে বোঝাতে গিয়ে বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমাদের নেট চলে এসেছে, যেহেতু গাছের ব্যাপক নিরাপত্তার আমাদের প্রয়োজন, কারণ এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু এবং ছাগলের বিচরণ রয়েছে। সুতরাং তাদের হাত থেকে আমাদের এই বৃক্ষগুলো রোপণ করতে গেলে আমাদের প্রথমে বৃক্ষর আগে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে। এবং এই কাজে আমাদের শিশুরা কিন্তু আমাদের ব্যাপক সহযোগিতা করছে। তাদেরকে নিয়ে কাজ করা মানেই হচ্ছে গিয়ে তাদেরকে এই গাছের মালিক করে দেওয়া, এবং তাদেরকে এই সংগ্রামের সঙ্গে, যেহেতু তারা কষ্ট করে গাছগুলো বৃক্ষগুলো রোপণ করছে, সুতরাং তারাই একসময় এই গাছগুলোর চৌকিদার হয়ে যাবে, এই সংরক্ষণের কাজে নিয়োজিত হবে। ইতিমধ্যে এই কাজকে দেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, একটি গ্রুপ নতুন তৈরি হয়েছে, তারাও এগিয়ে এসেছে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এবং আমাদের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। তো তাদেরকে নিয়েই আমরা একটি বৃক্ষরোপণ শুরু করে দিলাম এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিলাম। বেলেঘাট যুব সংঘ তাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটি উদ্যম নিয়ে তারা একটি যাত্রা শুরু করেছে এবং তাদের সকলের পাশে আপনারা থাকবেন। যত স্বেচ্ছাসেবী বাংলাদেশে তৈরি হবে, তত বেশি মানুষ সেবা পাবে, স্বেচ্ছায় বিনামূল্যে সেবা পাবে। এটা আমাদের জন্য অনেক একটি বিপ্লব বয়ে নিয়ে আসবে। তো ইতিমধ্যে কিন্তু আমরা নেট কাটতে শুরু করে দিয়েছি। শিশুরা কেউ বাঁশ কাটছে, কেউ বাঁশ ফাড়ছে, কেউ বাঁশ চোকা করছে, কেউ বাঁশের চটাগুলো নিয়ে নিয়ে এক এক জায়গায় ফেলছে, কেউ বৃক্ষ রোপণ করছে এবং কেউ নেট নিয়ে যাচ্ছে। বিশাল একটি কর্মযজ্ঞ। সুতরাং এই কাজে যদি শিশুরা আমাদের সঙ্গে থাকে, এই বৃক্ষগুলো তারা কোনো মতেই অনিষ্ট হতে দিবে না। অবশ্যই তারা এই বৃক্ষগুলো যেভাবেই হোক তারা রক্ষণাবেক্ষণ করবে। সুতরাং এই বিপ্লব এই অঞ্চলের মানুষকে নিয়ে করতে হবে। আজকে খুব বেশি মানুষ আসেনি। সজল কুমার বিশ্বাস মোটামুটি অনেকটা কাজ সেরে দিয়ে চলে গেছে এবং চলে যাবে, এবং আসাদুজ্জামান আশাও চলে যাবে। এইভাবে তারপর আমরা মোটামুটি ইতিমধ্যেই কিন্তু আমরা কয়েক দফা শিশুদেরকে খাবার খাইয়েছি, যেহেতু তারা প্রচুর পরিশ্রম করছে। এবং মাহি পলাশ ভাই, তিনি একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, তিনি এই সংগঠনটি চালু করেছেন। তিনিও কিন্তু আমাদের এই কাজে সুদূর বারাকপুর থেকে তিনি চলে এসেছেন আমাদের এই কাজে অংশগ্রহণ করতে, এবং শিশুদের জন্য নিয়ে এসেছেন অনেক খাবার, পর্যাপ্ত পরিমাণে সিঙ্গারা, সামোচা এবং দারুণ মজার মজার জিলাপি। এবং এই এক শিশুরা আমরা এদেরকে প্রায় 6 বারের মতো খাবার দিয়েছি, প্রায় 6 আইটেমের। এরা এই খাবারগুলো পেয়ে ভীষণ আনন্দিত এবং কাজে ভীষণ উদ্বেলিত হয়ে তারা আমাদের এই কাজে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অনেকে একদম কেমন জানি একটা স্বাধীনতা যুদ্ধের মতো বিশাল একটি কর্মযজ্ঞ শিশুদের মাধ্যমে আমরা ব্যাপক পরিমাণে এগিয়ে যেতে পেরেছি। সারাদিন আমরা খাবার খাইনি, ভাজা পোড়া খেয়ে অবশেষে কিন্তু দেখছেন যে সন্ধ্যা গড়িয়ে এসেছে। আমরা ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত। আমি তো এক পর্যায়ে মাথার যন্ত্রণায় শুয়েই পড়েছিলাম। এখন আমি এডিটিংয়ের সময় যে বক্তব্যটা দিচ্ছি, আমি নাপা খেয়ে তারপর একটু সুস্থ হয়ে তারপর এই বক্তব্যটা দিচ্ছি। সুতরাং এখন আমরা মাত্র 3 জন, আর বাকি সবাই না 4 জন, ছোট্ট আরেকজন শিশু রয়েছেন, একজন কিশোর রয়েছেন এবং আমিয়া এবং আফনান রবিউল। দেখছেন যে কাজ প্রায় শেষের দিকে। আমরা ভীষণই ক্লান্ত, পরিশ্রান্ত, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বোধহয় আমি পড়ে যাব। আর কখন শেষ হবে এই যাত্রা। আজকে অনেকেরই কাজ ছিল, অনেকেই বেরিয়ে পড়েছে, বাড়িতে চলে গেছে, প্রত্যেকেরই জরুরি কাজে চলে গেছে, ভুলেই গেছে। এবং আপনাদের সকলকে, যারা যারা আমাদের এই কাজে অর্থ দিয়েছেন, সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।